জীবন মানেই ব্যথা, বেদনা, যন্ত্রণা। বয়স বাড়ার সাথে সাথে সেই যন্ত্রণাও কিন্তু বাড়ে, সেটা শারীরিক বা মানসিক যে কোনোটাই হতে পারে। যে কারোর ক্ষেত্রেই কিন্তু ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, মানে সহ্য করাটা কিন্তু খুব টাফ হয়ে যায়। ঠিক ধরেছেন, দাঁতের যন্ত্রণা, দাঁত ব্যথা। দাঁত ব্যথা এমন এক যন্ত্রণা যেটা আমাদেরকে একদমই কাবু করে দেয়। আপনার দাঁতে ইনফেকশন, দাঁতে যন্ত্রণা, অথচ আপনি দাঁত তুলতে যেতে ভয় পাচ্ছেন। তাহলে আজকের এপিসোড সম্পূর্ণ আপনার জন্য, কারণ আমাদের আজকের এপিসোডে অতিথি হিসেবে রয়েছেন ডেন্টিস্ট মেঘনা চন্দ, এবং তার সাথে সাথে আপনাদেরকে নমস্কার জানিয়ে শুরু করছি জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। ম্যাডাম, আপনাদের কাছে প্রথম যে প্রশ্নটা, প্রচুর দর্শক এই প্রশ্নটা রেখেছেন, খুব কমন প্রশ্ন। দীর্ঘ বয়স পর্যন্ত দাঁতকে সুস্থ এবং সবল রাখার জন্য কি কি করণীয়? এটা একজন কোনো দর্শকের প্রশ্ন নয়, এটা প্রচুর দর্শক কমন প্রশ্ন করেছেন, সেটাকে সাম আপ করে এই প্রশ্নটা রাখা হয়েছে। আপনি কি কি সাজেশন দেবেন যে দাঁতকে সুস্থ এবং সবল রাখতে, যাতে কিনা আমাদেরকে ওই যন্ত্রণাটার আগেই সেই প্রিকশনটা আমরা নিতে পারি, অথবা এমন পরিস্থিতি না আসে যে আমাকে দাঁত তুলতে যেতে হয়? আচ্ছা, দাঁতের যন্ত্রণা আমরা সবাই জানি যে যখন যন্ত্রণা হয় তখন লোকজন আসে ডেন্টিস্টের কাছে। অনেকেরই একটা ভয় থাকে যে দাঁত ব্যথা না হলে যাব না। তো সেক্ষেত্রে দাঁতকে কি করে সুস্থ রাখবেন, সেক্ষেত্রে আমি বলবো যে দিনে দুবার তো ব্রাশ করা খুব জরুরি। অনেকের ধারণা যে সকালবেলা উঠে ব্রাশ করছি, রাত্রিবেলা কখনো কখনো ব্রাশটা না করে শুয়ে পড়লেও কিছু হবে না, কিন্তু রাত্রিবেলা ব্রাশ করাটা বেশি জরুরি। সকালবেলা ব্রাশ করার থেকেও রাত্রিবেলা ব্রাশ করে শোয়াটা আমরা বেশি লোকজনদেরকে সাজেস্ট করি। তার কারণ, আপনি যখন রাত্রিবেলা ব্রাশ করে শুচ্ছেন না, ধরুন আপনাদের রাত্রিবেলা কিছু আপনি তো খেয়েই শোবেন, সেক্ষেত্রে আমরা রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি সেক্ষেত্রে আমাদের স্যালাইভেশনটা অনেক কম হয়। এবার স্যালাইভাতে আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা ব্যাকটেরিয়া বা যে কোনো ক্যারিজকে প্রোটেক্ট করতে হেল্প করে দাঁত থেকে। তো সেক্ষেত্রে যদি আপনি দাঁতকে ব্রাশ না করে রাত্রিবেলা শুয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু ক্যারিজ হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে রাত্রিবেলা ব্রাশ করা অবশ্যই দরকার। ফ্লস করুন, অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ ইউজ করুন দিনে 2 থেকে 3 বার। তবে হ্যাঁ, মাউথওয়াশটা তখনই ইউজ করবেন, যে কোনো সময় ইউজ করতে পারেন, শুধুমাত্র ব্রাশ করার সাথে সাথে জাস্ট আফটার ব্রাশিং এটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, টুথব্রাশটাকে। আর অ্যালকোহল কনজামশন, স্মোকিং হ্যাবিট, এগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করতে হবে দাঁতের জন্য। 6 মাস 5 মাস অন্তর অন্তর আপনি ডেন্টিস্টের কাছে ভিজিট করুন আপনার ওরাল হেলথটাকে রেগুলারলি রুটিনলি চেক আপ করানোর জন্য। ফ্লস করুন, জিভটাকে পরিষ্কার রাখুন, টাং স্ক্রেপার দিয়ে আপনি স্ক্রেপ করতে পারেন জিভটা। প্লাস অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্যালকুলাস হওয়ার টেন্ডেন্সি খুব বেশি, যেটাকে অনেকে ইয়েলোইশ ডিপোজিশন যেটা হয় শক্ত পাথরের মতন, সেটাকে ক্যালকুলাস বলা হয়। সেটা স্কেলিংয়ের মাধ্যমেই যাওয়া সম্ভব, সেটা এমনিভাবে যাবে না। তো সেক্ষেত্রে স্কেলিং প্রপারলি রুটিনলি করান, 6 মাস কি 1 বছরের মধ্যে স্কেলিং করাতে পারেন, সেক্ষেত্রেও ওরাল হাইজিনটা অনেকভাবে মেনটেন হয়। যখন আপনি স্কেলিং এর কথা বললেনই, এই প্রসঙ্গে একটা প্রশ্ন আপনাকে করেই রাখি, তারপরে আমরা অন্যান্য প্রশ্নে আসছি। কারণ একটা মিথ রয়েছে স্কেলিং নিয়ে, মানে প্রচুর মানুষ ভয় পান যে স্কেলিংটা দাঁতের ক্ষতি করতে পারে, দাঁতের এনামেল নষ্ট হতে পারে। সেটা জীবনে 1-8 বার হতে পারে, করা যেতেই পারে, কিন্তু এই যে আপনি বলছেন যে যখনই দাঁতে ইয়েলিশ ভাব আসবে বা ওই ক্যালকুলাস হওয়ার টেন্ডেন্সি যাদের রয়েছে, অনেকে স্মোকিং হ্যাবিটের জন্য বা অনেকে যারা পান খান, হ্যাঁ পান খান, তাদের চুন থাকেই আর কি, সেই সমস্ত কারণে ক্যালকুলাস হওয়ার সম্ভাবনা থাকে আর কি। বা যারা পান গুটখা টাইপের যে সমস্ত নেশাজাত দ্রব্য গ্রহণ করেন, এছাড়াও অনেকের জলের কারণেও হতে পারে, এবং সেক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করেন যে স্কেলিং করানোর জন্য। কিন্তু একটা ভয় কাজ করে যে স্কেলিং করালে আমার দাঁত নষ্ট হয়ে যাবে না তো, বারবার স্কেলিং করতে গেলে আমার দাঁতের এনামেলটা ক্ষতিগ্রস্ত হবে না তো, দাঁত পাতলা হয়ে যাবে না তো? এটা কি বলবেন? সেক্ষেত্রে অবশ্যই ফ্রিকোয়েন্টলি স্কেলিং আমরা কখনোই সাজেস্ট করি না, মানে রেগুলার বেসিসে স্কেলিং করাটা একদমই ঠিক না। সেক্ষেত্রে এনামেলটা অনেকভাবেই ক্ষয়ে যায়, তখনই দাঁতের সেন্সিটিভিটিটা শুরু হয়।
তো বছরে একবার 2 বছরে একবার স্কেলিং করাটা ঠিক আছে। আর স্কেলিং করার পরে অনেক সময় সেন্সিটিভিটি অনেকের ক্ষেত্রে দেখা যায়, কারণ অনেক সময় কি হয়, অনেকটা বেশি বেশি স্কেলিং হয়ে গেলে তখন এনামেলের পরের যে লেয়ার আমাদের ডেন্টিন, সেই ডেন্টিনটাই রেসপন্সিবল আমাদের সেন্সিটিভিটি কজ করার জন্য। তো যখনই আমাদের এনামেলের পরের লেয়ারটা যখন এক্সপোজ হয়ে যাচ্ছে তখনই সেন্সিটিভিটি অনেকে ফিল করেন। সেক্ষেত্রে আমি বলবো যে স্কেলিংয়ের জাস্ট 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটু হালকা গরম জলে নুন দিয়ে একটু কুলি করতে, গার্গল করতে, তারপরে মাউথ ওয়াশ ইউজ করতে, স্পাইসি ফুড বা কোল্ড ড্রিঙ্ক বা কার্বোনেটেড ড্রিঙ্কগুলো একটু অ্যাভয়েড করতে। সেক্ষেত্রে কিন্তু স্কেলিংয়ের পরে এগুলো যদি প্রপারলি মেনটেন করা হয় তাহলে কিন্তু সেন্সিটিভিটিটা অনেকভাবে কমানো যেতে পারে। একদমই। আপনাদের মধ্যে থেকে প্রচুর দর্শক রয়েছেন যারা কিন্তু এই সমস্ত কমন কোয়েশ্চেন আমাদেরকে করেছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেঞ্জারেও আপনারা প্রশ্ন রেখেছিলেন যে এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে আপনাদের মনে যে একটা ভয়ের কারণ, মানে দাঁত সংক্রান্ত বিষয় নিয়ে যে চিন্তার বিষয় অনেকের ক্ষেত্রেই রয়েছে, সেগুলো নিয়ে যে প্রশ্ন আমাদের কাছে রেখেছিলেন সেই সমস্যা তো দূরীভূত অবশ্যই করব আমরা, কারণ আমরা ডক্টর চন্দ্রকে আজকে পেয়েছি। আর তার সাথে সাথে আপনাদেরকে এই রিকোয়েস্টও করব, আপনারা অবশ্যই এইভাবেই আমাদেরকে পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করতে থাকবেন। মানসিক স্বাস্থ্য হতে পারে সেই সমস্ত বিষয়ে প্রশ্ন রাখুন, অবশ্যই রাখুন। আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে রাখুন, আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বার রয়েছে সেখানে করুন। আপনাদের প্রায়োরিটি অনুযায়ী কিন্তু আমরা আমাদের স্টুডিওতে ডাক্তারদেরকে বা স্পেশালিস্টদেরকে আমন্ত্রণ জানাবো। আর তার সাথে সাথে এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। ম্যাম, একটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন, যেটা অনেক দর্শকদের ক্ষেত্রেও কাজ করে, যে একজনই প্রশ্নটা করেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন যে আমার মায়ের বয়স প্রায় 70 বছর, ওনার সমস্ত দাঁত তোলা হয়ে গেছে এবং সুতরাং ওনার মুখে যেহেতু দাঁত নেই, তাহলে উনি দাঁত মাজা বা সেক্ষেত্রে মুখ পরিষ্কার, মুখ ধোয়া মানে নর্মালি উনি জল দিয়ে মুখ ধোন। তো যাদের দাঁত নেই সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যাদের দাঁত হয়তো তোলা হয়ে গেছে, কিন্তু তারা কিভাবে মুখের ওরাল হেলথের মানে যত্ন নেবে? সবার প্রথম, যদি মুখে কোনো দাঁত না থাকে, পেশেন্ট যদি কমপ্লিটলি ইডেনচুলাস হয়, সেক্ষেত্রে সবার প্রথম যেটা করা উচিত, কমপ্লিট ডেঞ্চার করা উচিত, যেটাকে আমরা ফলস পাটির দাঁত বলে থাকি। নয়তো কি হয়, সার্টেন টাইম পিরিয়ডের পরে মুখের গঠন অনেকটা হ্যাম্পার করতে পারে সেক্ষেত্রে, যেহেতু দাঁত নেই আমাদের জতে। তো সেক্ষেত্রে প্রথমেই বলবো যে কমপ্লিট ডেঞ্চারটা করিয়ে নেওয়া খুব অবশ্যই জরুরি। তাছাড়াও যেহেতু মুখে দাঁতই নেই, সেক্ষেত্রে ওই গরম জলে নুন মিশিয়ে বা মাউথ ওয়াশ একটু ডাইলুট করে সেক্ষেত্রে সেটা ইউজ করতে পারে। মাউথ ওয়াশ ইউজ করতে পারে, মাউথ ওয়াশটা করাটা খুব দরকার। একদমই। তাহলে বুঝতেই পারছেন যে যার প্রশ্ন ছিল বা এই ধরনের যাদেরই প্রশ্ন মনে হতে পারে যে আমার তো সব দাঁত তোলানো হয়ে গেছে, আমার একটা এজ হয়ে গেছে, আমার দাঁত তোলানো হয়ে গেছে, মুখে দাঁত নেই, সুতরাং আমার মুখে কোনো সমস্যা হবে না, মানে আমাকে ব্রাশ করার তো প্রশ্ন নেই, কিন্তু ওরাল হেলথ কিভাবে আপনারা মেনটেন করবেন সেক্ষেত্রেও কিন্তু ম্যাডাম গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। আমাদের পরের যে প্রশ্ন, সেই প্রশ্নটা আজকের টপিক সংক্রান্ত, যেটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়, কারণ এগুলো নিয়ে অনেক প্রশ্ন এসেছে যে এই দাঁত তুলতে যাওয়ার একটা ভয় বা ভীতি যে কাজ করে, যে দাঁতে প্রচন্ড ব্যথা, দাঁতে প্রচন্ড যন্ত্রণা, ইনফেকশন হয়ে গেছে, দিনের পর দিন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কিন্তু আমি দাঁত তুলতে যেতে ভয় পাচ্ছি বা দাঁত তুলতে চাচ্ছি না। তো যিনি প্রশ্নটা করেছেন রায়গঞ্জ থেকেই, আমার উপরের পাটির পেছনের সারির দুটো দাঁতে ইনফেকশন হয়েছে, ডক্টর বলেছেন তুলতে হবে, আমি 2বার চেষ্টা করেছি কিন্তু দাঁত তুলতে গিয়ে প্রেশার ফল করে মাথা ঘুরিয়ে যাতা অবস্থা, দয়া করে সমাধান দিন। এক্ষেত্রে বলবো, অনেকের এই ভয়টা থাকে যে দাঁতে আমার প্রচন্ড ব্যথা, সেক্ষেত্রে আমি কি করে ওখানে তুলবো, সেখানে আমাকে কি করে ফরসেপ ঢুকিয়ে কি করে দাঁতটা তুলবো। সেক্ষেত্রে আমি বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার ব্যথা, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেখানে পেশেন্টের সব থেকে কম ব্যথা হয়, কম পেইনলেস একদম আমরা এক্সট্রাকশন করার সবসময় চেষ্টা করি, আর সেটা করিও। সেক্ষেত্রে আপনার ব্যথাটাকে সবার আগে কমাবো আমরা এইভাবে ব্যথার মধ্যে কখনোই কেউ দাঁত তোলে না। তো সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক কভারেজ দেওয়া হবে। আপনার ব্যথা সম্পূর্ণভাবে চলে গেলেই আমরা প্রসিজারটাকে আগে বাড়িয়ে নেব। সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক কভারেজ দেওয়া হয়, ব্যথা কমলে আপনি আসবেন। এবার আপনার যেটা সমস্যা আপনি বলেছেন যে আপনি মাথা ঘুরিয়ে পড়ে গেছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন, যেটাকে সিনকোপ বলা হয়, যেটা খুব কমন কমপ্লিকেশন এক্সট্রাকশনের জন্য। সেক্ষেত্রে আমি বলবো যে এক্সট্রাকশনের আগে পুরো ভালো মতন খেয়ে দিয়ে আসতে। অনেক পেশেন্টরা কি করে,
সকালবেলা হয়তো একটু বিস্কিট বা কিছু হালকা খাবার খেয়ে চলে এলো, সেক্ষেত্রে কি হয়, ওনাদের একটা প্যানিক অলরেডি কাজ করছে, প্লাস আমরা যখন অ্যানাস্থেশিয়া দিচ্ছি বা কোনো ডেন্টাল প্রসিজার যখন হচ্ছে তখন একটা ট্রমা তো কাজ করছে এই পেশেন্টের মধ্যে। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়, পেশেন্টের একটা ভয়ের কারণে পেশেন্ট অনেক সময় সেন্সলেস হয়ে যায়। সেটাতে ভয় পাওয়ার কিছু নেই, সেন্সলেসটা হয়ে গেলেও সেটারও ম্যানেজমেন্ট আছে, সেটাতেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর দাঁত তোলার বিষয়ে অনেকের যে ভয়টা আছে, আমি বলবো যে এই ভয়টাকে এবার কাটিয়ে উঠুন। এটার অনেক কিছু আমরা ডেন্টিস্ট্রি অনেকভাবে ডেভেলপ করেছে, সেক্ষেত্রে আমরা আপনাদের কোনোভাবেই ব্যথা দিতে চাই না। আমাদের মোটোটাই হচ্ছে আপনাদের ব্যথা ছাড়া এক্সট্রাকশন করানো। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, দাঁত তুলতে আসুন, যদি ব্যথা কমে যায় তবেই আসুন, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি বারবার বলছি। যিনি প্রশ্নটা রেখেছিলেন, এই প্রশ্নটা একার প্রশ্ন ছিল না যদিও, কারণ এইটা খুব কমন প্রবলেম, দাঁত তুলতে গিয়ে এই মাথা ঘুরিয়ে যাওয়া বা সেন্সলেস হয়ে যাওয়া, আপনি যে টার্মটা ইউজ করলেন মেডিকেলি সিনকোপ, এবং সেই ক্ষেত্রে আপনি আরেকটা বিষয় কিন্তু হাইলাইট করলেন, সেটা আমরা আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো যে খাওয়া দাওয়াটা পেট ভরে করে আসে, কারণ দাঁত তোলার পরে কিন্তু অন্তত 1 ঘন্টা খাওয়া যাবে না, এবং শক্ত খাবার তো আমরা অন্তত একদিন খাওয়াই যাবে না। অ্যাকচুয়ালি দাঁত তোলার পরে আমরা ওখানে একটা কটন প্যাক দিই বা প্রেসার প্যাক যেটাকে বলা হয়, সেটা 1 ঘন্টা অবধি পেশেন্টকে চিবিয়ে রাখতে হবে। ওটা না হলে ওখানে ব্লাড ক্লটটা হবে না, তো প্রপারলি সকেটটা যেখান থেকে দাঁত তোলা হবে সেই জায়গাটা হিল হবে না। তো সেক্ষেত্রে 1 ঘন্টা অবধি তো কোনোভাবে পেশেন্ট খেতে পারছে না। পেশেন্ট যদি অলরেডি এমটি স্টমাকে আসে, প্লাস পেশেন্টের যদি সুগার লেভেল বেশি থাকে বা বিপি লেভেল খুব বেশি বা খুব কম, সেক্ষেত্রে এক্সট্রাকশন হয় না, সেক্ষেত্রে সিনকোপে যাওয়ার টেন্ডেন্সিটাও একটু বেড়ে যায়। একদম। ম্যাম, আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা ওই একটা ফোবিয়া, সেটা আরেকটু অন্যরকম, মানে আরো এক ধাপ এগিয়ে একটু অ্যাডভান্স ফোবিয়া, সেটা হচ্ছে দাঁত তোলার পর সেলাই করার ফোবিয়াটা। মানে অনেকের ক্ষেত্রে দাঁত, মানে যদি রুট ডিপ না হয় বা সামনের সারির দাঁত হয়, সেক্ষেত্রে তো সেলাইয়ের দরকার পড়ে না, কিন্তু দেখা যায় যে মাড়ির দাঁত, ভেতরের দিকের দাঁত অনেক সময় একসাথে 2টো দাঁত বা 3টে দাঁত এক্সট্রাক্ট করতে হচ্ছে। একটা দাঁতের ক্ষেত্রে অনেক সময় যদি রুট অনেক গভীরে হয়, তখন কিন্তু একটা সেলাই ব্যাপার থাকেই আর কি, এবং সেটা নিয়েও কিন্তু অনেকের প্যানিক করেন। আপনি এটা কি বলবেন? দেখুন, দাঁত যখন আপনি তুলে ফেলেছেন, আপনার তো তখন ওই জায়গাটা অবশ হয়েই রয়েছে। সেক্ষেত্রে আমরা সুচার দিলে বা সেলাই করলে, যেটাকে বলছি সেলাই করলে, আপনার ভালোর জন্য আমরা সেলাইটা করব, যাতে করে হিলিংটা খুব তাড়াতাড়ি হয়। সেলাই করলে কি হয়, আমরা সকেটটাকে কম্প্রেস করে দিচ্ছি, সেক্ষেত্রে হিলিংটা আপনার 10 দিনের জায়গায় 5 দিনে হবে। তাই জন্যই সেলাইটা করা সবসময় এরকম জরুরি না যে সব দাঁত তোলা মানেই সেলাই করতে হবে। কিছু কিছু জায়গায় প্রেসার প্যাক দিয়েও আমরা সেই জায়গাটাকে কনস্ট্রিক্ট করে দিই, ব্লাড ক্লট হয়ে গেলে বা ব্লাড উজিং না হলে আমরা সেখানে আর সেলাই দিই না। সুচারটা পার্টিকুলার কিছু কিছু দাঁতের ক্ষেত্রে, ধরুন পরপর 2-3টে দাঁত তোলা হয়েছে বা অনেক ডিপ সকেট রয়েছে যেখান থেকে ব্লিডিং হয়ে যাচ্ছে, আমরা প্রেসার দেওয়ার পরেও ব্লিডিং বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে তখন সুচারটা দেওয়াটা খুব জরুরি। একদমই ম্যাডাম, কিন্তু যে কথাটা বললেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় দেখেছি যে অ্যাক্সিডেন্টালি ওপেন কাট যখন আমাদের হয়ে যায়, তখন কিন্তু আমাদের সার্জারির দরকার পড়েই, কারণ সেটা শুধুমাত্র ওই ড্রেসিং এবং ব্যান্ডেজের মাধ্যমে ঠিক হওয়া সম্ভব না, বা হতে গেলেও অনেক সময় লাগবে। প্রক্সিমেট করাটা খুব জরুরি, সেটা দাঁতের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। একদমই। আর আমাদের যে দর্শকরা রয়েছেন তারা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেলেন, যে দাঁত তুলতে গেলে পরে আপনাদের যে প্যানিক বা ফোবিয়াটা হয়, সেটা দাঁত তোলার ক্ষেত্রেই হোক বা দাঁত তোলার পর সেটা সেলাই করার ক্ষেত্রেই হোক, সেটা নিশ্চয়ই ডক্টর চন্দ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তাহলে আশা করি এবার আপনাদের সেই সমস্যাটা হওয়ার কথা নয়। এবার একটু অন্যরকম প্রশ্নে আসি ম্যাডাম, সেটা উনি বলছেন, একজন 52 বছর বয়সী ভদ্রলোক, তিনি বলছেন আমার হাই সুগার, বেশ কয়েকটা দাঁতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ডক্টর বলেছেন যে দাঁতগুলো তুলতে হবে, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি এতে কোনো সমস্যা হয়। মানে দাঁত, ওনার সুগার মানে একটা ব্যাপার রয়েছে যে আমাদের কাটা বা কোনো জায়গায় উন্ড বা অপারেশন হওয়ার জায়গা শুকাতে সময় লাগে, তো সেই ক্ষেত্রে তিনি জানতে চাইছেন যে এই হাই সুগারের মধ্যে এবং এই বয়স 52 এজের, সেক্ষেত্রে কি আমার অ্যান্টিবায়োটিক দিয়ে দাঁতটাকে কোনোভাবে রাখা সম্ভব বা অন্য কোনো রকমভাবে ট্রিটমেন্ট করা সম্ভব, নাকি দাঁতগুলোকে আমাকে তুলেই ফেলতে হবে, বা তুলে ফেললে পরবর্তী স্টেপ আমাকে কি নিতে হবে? আচ্ছা, ওনার যদি অনেক দাঁতে সমস্যা থাকে, সেক্ষেত্রে ডিপেন্ড করছে দাঁতের কেরিস প্রোগ্রেশনটা কতটা অবধি। যদি কেরিস প্রোগ্রেশন খুব ডিপ না হয়ে যায়, তাহলে দাঁত আমরা না তুলে সেখানে আরসিটি বা রুট ক্যানাল যেটাকে বলা হয়, সেই ট্রিটমেন্টটা করা যেতে পারে।
কিন্তু তবেই সেক্ষেত্রে রুট ক্যানালটা তখনই হয় যখন গ্রসলি ডিকেড যেটাকে আমরা বলি, মানে দাঁতে আর কিছু বেঁচে নেই, আমরা ক্রাউন পোর্শনে যদি না পাই, মানে যেটা ক্লিনিক্যালি দেখা যায় মুখের ভেতরে, সেটাকে ক্রাউন বলা হয়। সেই পোর্শনটা যদি না দেখা যায়, সেই পোর্শনে যদি টোটালি ডেস্ট্রয়েড থাকে, তো সেক্ষেত্রে আরসিটি করা সম্ভব নয়। দাঁতে যদি কিছু অংশ বেঁচে থাকে, সেক্ষেত্রে আমরা আরসিটি করে দাঁতটাকে বাঁচিয়ে দিই, কারণ এখন মডার্ন ডেন্টিস্ট্রির মোটোই হলো একটা দাঁতকে প্রিজার্ভ করা, নাকি দাঁতটাকে তুলে দেওয়া। তো সেক্ষেত্রে সবার আগে আমরা প্রেফার করবো যে দাঁতটাকে কিভাবে বাঁচানো যায়। যদি সেই আরসিটির সম্ভাবনা নাই থাকে, কোনোভাবে আরসিটি করা না যেতে পারে, সেক্ষেত্রে আমরা দাঁতটাকে তুলে দেওয়ারই পরামর্শ দেব। এবার আসা হলো সুগারের ক্ষেত্রে। আপনার যদি হাই সুগার থাকে, তাহলে কোনোভাবেই ডেন্টাল প্রসিজার হবে না। আমরা আগে আপনার হাউস ফিজিশিয়ানকে দিয়ে আগে সুগার লেভেলটাকে নর্মালাইজ করতে হবে, দেন কোনো ডেন্টাল প্রসিজার আমরা প্রসিড করতে পারি। একদমই, মানে প্রথমে আমাকে আমার সুগার লেভেলটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তারপরে দাঁত তোলাতে যদি সুগার লেভেলটা কমে যায়, তারপরে দাঁত তোলাতে কোনো সমস্যা নেই, বা দাঁত তোলার পরবর্তীতেও কোনো সমস্যা থাকে না। একদমই। আর এটার সাথে আরো একটা প্রশ্ন, মানে সেটা এটার সাথে সংযুক্ত, যে অনেকেই ওই অ্যাসপিরিন জাতীয় মেডিসিন নিতে হয় হার্টের জন্য, যেটা ব্লাডকে পাতলা রাখে, একদমই। এবং সেই ক্ষেত্রে দাঁত তোলার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি, বা অ্যাসপিরিন বন্ধ রাখতে হবে সেই সময়টার জন্য? হ্যাঁ, যারা অ্যাসপিরিন খান, যেটাকে ইকোস্প্রিন মেইনলি বলা হয়, আমরা সবসময় বলি যে দাঁত তোলার 3 থেকে 5 দিন আগে অবশ্যই বন্ধ করতে হবে, কারণ অ্যাসপিরিন বেসিক্যালি ব্লাড থিনার, ওটা রক্তটাকে পাতলা করে দেয়, যাতে আপনার যারা হাইপার টেনশনের রুগী তারা ওটাকে নেন, বা তাদেরকে ডাক্তাররা প্রেসক্রাইব করে, যাতে ব্লাডটা থিন হয়ে যায় আর যাতে হার্ট অ্যাটাকের বা কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা না থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাসপিরিন বন্ধ না করে ডেন্টাল প্রসিজারে আসেন, আপনার তো অলরেডি ব্লাড থিনার চলছে, ব্লাডটা অলরেডি তরল হচ্ছে, সেক্ষেত্রে আমরা যখন একটা কাট করব বা এক্সট্রাকশনে অলরেডি ব্লিডিং হবে, তো সেক্ষেত্রে অনেকটা পরিমাণে আপনার ব্লাডটা লস হবে। যিনি পারফর্ম করছেন ওনার ক্ষেত্রেও প্রবলেম, আর পেশেন্টের ক্ষেত্রেও কমপ্লিকেশনটা অনেকটা বেড়ে যায়। তাই জন্য এটা যারা হাইপার টেনশনের রুগী, যারা অ্যাসপিরিন নিচ্ছে, অন্যান্য ওষুধের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, অ্যাসপিরিন যারা নিচ্ছেন তাদেরকে অবশ্যই 3 থেকে 5 দিন আগে দাঁত তোলার ক্ষেত্রে বন্ধ করতে হবে। এবং দাঁত তোলার পরে কতদিন বন্ধ রাখতে হবে? দাঁত তোলার পরে সেরকম নয়, দাঁত তোলার পরে যেগুলো নর্মাল বেসিক অ্যান্টিবায়োটিক চলবে সেগুলো চলবে। একদিন পর থেকে 24 ঘন্টা 48 ঘন্টা পর থেকে উনি আবার ওনার হাউস ফিজিশিয়ানকে দেখিয়ে কন্টিনিউ করতে পারেন। মোটামুটি আমার ওই যেটা এক্সট্রাকশন রুট যেটা বললেন, সেই জায়গাটা হিল হয়ে গেলে পরে তারপর থেকে কন্টিনিউ করা যেতে পারে। তাহলে আশা করি বুঝতে পারলেন যে যাদের হাই সুগার বা যাদের হাইপারটেনশনের প্রবলেম রয়েছে, বিভিন্ন মেডিসিনস চলছে, বা কি কি মেডিসিন নিতে হবে, কি কি প্রিকশনস নিতে হবে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ডক্টর চন্দ ভীষণ সুন্দরভাবে দিলেন। এরকমই প্রশ্ন আপনারা আমাদেরকে আরও করতে পারেন। কখন করবেন না, আমাদের এই এপিসোডটা যখন ইউটিউবে আপলোড হবে তখন কিন্তু সেখানে কমেন্ট বক্সেও আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। তখন সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। ডক্টর চন্দের কনসার্ন নিয়েই কিন্তু আমাদের টেকনিক্যাল টিম সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। এই এপিসোডটা চলাকালীন আপনারা ভেবে নিন যে আপনাদের কি কি প্রশ্ন রয়েছে, কারণ আমরা কিন্তু এখন রয়েছি ইউটিউবেও। ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশন পেতে গেলে এই ধরনের প্রোগ্রাম আরও অনেক বেশি দেখতে গেলে পরে অবশ্যই কিন্তু আমাদের যে বেল আইকন রয়েছে সেটা ক্লিক করবেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর মেঘনা চন্দ, ডেন্টিস্ট, উডবি ডেন্টিস্ট। আগামী দিনে আমরা মেঘনা চন্দ্রকে পেতে চলেছি আমাদের রায়গঞ্জে আশা করি। এবং তার সাথে সাথে আপনাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, আপনাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে, এই দাঁত তোলা সংক্রান্ত যে ফোবিয়াগুলো রয়েছে সেইগুলোর সমাধান কিন্তু আজকে আমরা করছি। আমাদের ঠিক পরের প্রশ্ন, আপনি একটু আগেই বলছিলেন আরসিটির কথা, রুট ক্যানাল ট্রিটমেন্টের কথা। তো যেহেতু আপনি রুট ক্যানাল ট্রিটমেন্টের কথাটা বললেন যে ওই দাঁতকে রাখা যায় কিনা, সেক্ষেত্রে যদি একটু রুট ক্যানালটা সম্পর্কে বিস্তারিত একটু জানান আমাদের প্রিয় দর্শকদের। কারণ রুট ক্যানাল নিয়ে কিন্তু অনেকে বেশ একটা ভয়ের মধ্যে থাকেন যে রুট ক্যানাল করলে আদৌ আমার কতদিন সময় লাগবে, বা কি হবে, বা কটা সিটিং নিতে হবে, এগুলো নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে অনেক সময়। বা আফটার রুট ক্যানাল কি কি প্রসিডিওর মেনটেন করতে হবে, কোন কোন প্রিকশনস নিতে হবে, সেগুলো যদি একটু বিস্তারিতভাবে বলেন। আচ্ছা, রুট ক্যানাল বেসিক্যালি হলো দাঁতের ভেতরে এনামেল, ডেন্টিন, দেন পাল্প বলে একটা লেয়ার থাকে। পাল্প হচ্ছে দাঁতের ভাইটালিটি প্রোভাইড করে, যেটার মধ্যে নার্ভ,
ব্লাড ভেসেল সমস্ত কিছু থাকে যেটা দাঁতটাকে ভাইটাল রাখে, মানে লিভিং রাখে। তো রুট ক্যানালে আমরা কি করি, ওই ভাইটাল পাল্পটাকে আমরা বের করে দিই, বা নেক্রোজড পাল্পটাকে যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে আমরা ফাইলিং এর মাধ্যমে বের করে দিই। বের করে দিয়ে সেখানে একটা ইনার্ট ম্যাটেরিয়াল যেটাকে গাটাপারচা বলে, সেই কোনটাকে ইনসার্ট করা হয় আর দাঁতটাকে নন ভাইটাল করে দেওয়া হয়। তাতে করে কি হয়, যখন দাঁতটা নন ভাইটাল হয়ে গেল সেক্ষেত্রে দাঁতটা নার্ভ ইম্পালস কন্ডাক্ট করছে না, দেন দাঁতের কোনো সমস্যা বা দাঁতে যে ব্যথা বা দাঁতে যে সেন্সিটিভিটিটা আছে সেটা পুরোপুরি চলে যায়। তো সেই ক্ষেত্রে আরসিটিটা করা দরকার, যে ক্ষেত্রে যেই সমস্ত দাঁতে আরসিটি সম্ভব সেইখানে আমরা আরসিটি করি। আর আরসিটিতে বেসিক্যালি 3 থেকে 4টে সিটিং দরকার হয়, কারণ প্রথম সিটিংয়ে আমরা জাস্ট ক্রাউন থেকে অ্যাক্সেসটা প্রিপেয়ার করি, মানে রুট ক্যানালের যে অরিফিসটা থাকে, ক্যানালের ওপেনিং, সেটাকে আমরা খুঁজে বার করি। ক্যানালের ওপেনিংটা বের করে নিয়ে ক্যানালটাকে একটু প্রিপেয়ার করে দেন আমরা টেম্পোরারি রেস্টোরেশন করে পেশেন্টকে পাঠিয়ে দিই। আবার 3-4 দিন পরে সেকেন্ড সিটিংয়ে আমরা ক্যানালটাকে এনলার্জ করি, ফাইলিং করে ক্যানালটা গাটাপারচা ইনসার্ট করার জন্য ফাইলটাকে এনলার্জ করি। আর যে সমস্ত ডেব্রিজ বা নেক্রোজ পাল্প টিস্যু নন লিভিং আছে সেগুলোকে আমরা বের করে দিই। আবার ওই টেম্পোরারি ড্রেসিং দিয়ে পেশেন্টকে পাঠিয়ে দেওয়া হয়। থার্ড সিটিংয়ে আমরা গাটাপারচা ইনসার্ট করে পার্মানেন্ট রেস্টোরেশন করে দিই তার উপরে। এবার অনেকের ক্ষেত্রে সেটা দেখা যায় যে আরসিডি করার পরে তারা ক্যাপিং বা ক্রাউনিং করছে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বলবো যে ক্রাউন করাটা বা ক্যাপ করাটা খুব দরকার, কারণ যখনই একটা দাঁতকে আমরা ভাইটাল থেকে নন ভাইটাল করে দিচ্ছি দাঁতটা কিন্তু অনেক বেশি ব্রিটল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা ক্রাউন না করি, দাঁতে কোনো বাইট পড়ছে বা কোনো একটু শক্ত জিনিস খেতে গেলে দাঁতটা কিন্তু ভেঙে যেতে পারে। আরসি ট্রিটেড দাঁত, মানে আরসিডি করা দাঁতগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় যদি ক্রাউন না করা থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ক্যাপ, যেটা ক্রাউন বলা হয়, ওপরে একটা টুপির মতন বসানো হয়, সেটা যেন আরসিটি করা দাঁতে অবশ্যই সবাই করিয়ে নেয়। একদমই। তাহলে বুঝতেই পারছেন যে অনেকে মনে করেন যে রুট ক্যানাল করানোর পরে আমার আর কোনো সমস্যা নেই, কিন্তু সেটা নয়। রুট ক্যানাল করানোর পরে অবশ্যই দাঁতটাকে তো আমরা রাখছি, কিন্তু তার সাথে সাথে তার উপরে একটা ক্যাপিং করিয়ে নেওয়া খুব দরকার। নয়তো দাঁতটা আপনার যেটা হতে পারে যে যেই আরসিডিটা 3-4 বছর 5 বছর 10 বছর যাবে সেটা আপনার 1 বছর বা 2 বছরের মধ্যে ভেঙে যাবে, কারণ দাঁতটা নন ভাইটাল হয়ে গেছে, দাঁতটার মধ্যে কোনো নারিশমেন্ট পৌঁছাচ্ছে না, তো দাঁতটা অনেক বেশি ভঙ্গুর হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, একদম ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনি হাইলাইট করলেন। এবার আর একটা প্রশ্ন, আমাদের হাতে সময়টা খুব কম, তারপরে আমরা যে আমাদের সেগমেন্ট রয়েছে যেখানে আপনার একটু গুরুত্বপূর্ণ পরামর্শ চাই সেখানে চলে যাব। অনেকেই বলেন দাঁত তুলতে গেলে দাঁতের গঠন নষ্ট হয়ে যায়, একজন দর্শক প্রশ্নটা রেখেছেন। সেক্ষেত্রে ইনফেক্টেড দাঁতকে না তুলে কোনোভাবে কি বাঁচানো সম্ভব? মানে সেটা তো আরসিটির কথা তো বললেন, এবার দেখা যাচ্ছে সেখানে রুট ক্যানাল করা সম্ভব হচ্ছে না, দাঁতটা তুলতেই হচ্ছে। মানে এটা একটা মিথ যে দাঁত তুলে ফেলে দাঁতের গঠন নষ্ট হতে পারে, আবার নাও হতে পারে। সেই সম্পর্কে যদি একটু আপনি ক্লিয়ার করে দেন। সেটা ডিপেন্ড করছে, যদি দাঁতটাকে তুলতেই হয় সেক্ষেত্রে ডিপেন্ড করছে কোথাকার দাঁত তুলছেন। যদি একদম শেষের দাঁত তোলেন, যেরকম ধরুন থার্ড মোলার, যেটা একদম শেষের পাটির শেষের দাঁত, সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট নষ্ট হওয়ার চান্সেসটা খুব কম থাকে, কারণ শেষের দাঁতে অ্যালাইনমেন্ট কোনো নষ্ট সেইভাবে হয় না। যদি আপনি তার আগের দাঁত বা সামনের দাঁত তুলছেন সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট নষ্ট একদমই যে ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে সেটা হয় না, জেনারেলি স্লাইট অ্যালাইনমেন্ট চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আমি কারণ কি, যখন আপনি দাঁতটাকে তুলে ফেলছেন সেই ওপেন স্পেসটাকে কভার করার জন্য তার আশেপাশের যে দাঁতগুলো সেগুলো কিন্তু স্লাইটলি ড্রিফট হবে সেই ভ্যাকেন্ট স্পেসটাকে অকুপাই করার জন্য। সেক্ষেত্রে স্পেস মেনটেন করার জন্য আমরা ব্রিজ করতে পারি পাশের দুটো দাঁতকে হালকা, যদি সেই পাশের দুটো দাঁত ব্রিজ করার মতন হয় তবেই সেক্ষেত্রে, যে কোনো দাঁতে হবে না, সেই পাশের দুটো দাঁতকে হালকা একটু ট্রিম করে সেই দাঁতটাকে টুথটাকে প্রিপেয়ার করে আমরা ব্রিজ করে দিই। যেই ফাঁকা জায়গাটা থাকে দাঁত তোলার পরে সেই সকেটের ওই জায়গাটাতে আমরা একটা আর্টিফিশিয়াল দাঁত বসিয়ে পাশের দুটো দাঁতে ব্রিজের মতন একটা করা হয়। সেক্ষেত্রে তাহলে ওই স্পেসটা মেনটেন হয়ে গেল, তাহলে দাঁতের ড্রিফটিং আর কোনো সমস্যা রইল না। এটা 1 নাম্বার। সেকেন্ডলি যেটা করা যেতে পারে সেটা ইমপ্লান্ট। সেটা সেই শুধুমাত্র ওই পার্টিকুলার ওই দাঁতের ওই ফাঁকা জায়গাটাতেই একটা স্টেনলেস স্ক্রু আমাদের বোনের সাথে অ্যাটাচ করা হয়। দেন বোনটার সাথে ওই স্ক্রুটা অসিফাই করবে, আমাদের পার্টিকুলার একটা টাইম নেওয়া হয়। সেই টাইম পিরিয়ডের পরে যদি অসিফাই করে যায় বোনের সাথে সেই স্ক্রুটা, তবেই আমরা নেক্সট প্রসিজার করবো, নয়তো ইমপ্লান্ট করা সম্ভব না। ইমপ্লান্টটা একটু কস্ট এফেক্টিভ, বাট ওটা ভালো। তো ইমপ্লান্ট করেও ওই স্পেসটাকে রিগেইন করা যেতে পারে। একদমই। আপনি ওই পার্মানেন্টলি দাঁত রিস্টোরেশনের কথা যেটা বলছেন, যে দাঁত বাঁধানো, যেটা একটা আমাদের সময়
সময় ছিল যে সব দাঁত তুলে ফেলে টেম্পোরারি দাঁত বাঁধিয়ে নেওয়া, যেটা খুলে রাখা যায় আর কি, এবং একটা সমস্যা বারবার করা এটা এখন সেই দিন তো প্রায় শেষ হতেই চলেছে, কারণ আমরা এখন পার্মানেন্ট সবাই চাইছে। আর সব থেকে যে ট্রিটমেন্ট, আধুনিক ট্রিটমেন্ট, সব থেকে আধুনিক যে ব্যবস্থা যেটা আপনি বললেন ইমপ্ল্যান্ট, এবং ইমপ্ল্যান্টের কথা যখন আপনি বললেনই, যেটা বললেন যে একটা স্টেনলেস স্ক্রু বসিয়ে তারপরে ক্যাপিং করানোর একটা ব্যবস্থা করবেন, মানে আমরা এই ধরনের ভিডিও আমরা হামেশাই দেখি, কিন্তু এই সুবিধা আমাদের এখানে কতদিনে আসবে বা আমরা কতদিনে এই সুযোগটা পাবো, বা এটার কস্ট এফেক্ট কি হতে পারে সেটা যদি একটু হাই এটার। আর রায়গঞ্জে কবে আসবে সেটা তো আমার মানে আমি ঠিক এখনো বলতে পারছি না সেইভাবে, কিন্তু ইমপ্ল্যান্ট বাইরে হচ্ছে, সমস্ত জায়গাতেই হচ্ছে ইমপ্ল্যান্ট, সেটা করা যেতে পারে। একদমই আশা রাখবো যে আগামী দিনে আপনার হাত ধরেই আমাদের এখানে ইমপ্ল্যান্টের ব্যবস্থাটা আসবে, কারণ অনেকেই চান যে দাঁত তোলানোর পরে দাঁতের সেটিংটা যাতে ভালো থাকে। নট অনলি তাই, কারণ তাছাড়াও মানে খাওয়া দাওয়ার ব্যাপার তো একটা অবশ্যই রয়েছে, বা মুখের সৌন্দর্যেরও ব্যাপার একটা রয়েছে, তো সেক্ষেত্রে সবাই চায় যে আমার সেই জিনিসটা বজায় থাকে। একদম ঠিক। এবার আমাদের হাতে আর সময় নেই ম্যাডাম, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে সেগমেন্ট রয়েছে সেই সাজেশনে। তবে সাজেশনে যাওয়ার আগে লাস্ট মোমেন্টে একটা প্রশ্ন আমাদের এসেছে, যেটা হচ্ছে দাঁতের সেন্সিটিভিটি নিয়ে প্রশ্নটা করেছেন একজন আমাদের দর্শক। তিনি বলেছেন যে সব দাঁতই আর কি সেন্সিটিভ, খুব কনকন করে ঠান্ডা গরম খেলে পরে, তো সেই ক্ষেত্রে কি করণীয় যদি একটু বলেন। সেক্ষেত্রে আমি বলবো, যদি জেনারেলাইজ সেন্সিটিভিটি হয় সেক্ষেত্রে ডিসেন্সিটাইজিং অনেক টুথ পেস্ট পাওয়া যায়, সেটা ইউজ করতে বলবো। ডিসেন্সিটাইজিং যেটাতে ফ্লুরাইড নেই যেরকম, বা বেশি পরিমাণে আছে, তো সেক্ষেত্রে ডিসেন্সিটাইজিং মাউথ ওয়াশ ইউজ করতে পারেন, গার্গল করতে পারেন। লিউকম ওয়াটারে স্যালাইন, মানে যেটাকে স্যালাইন ওয়াটার বলি, হালকা গরম জলে অল্প নুন দিয়ে কুলি করতে পারেন। অথবা যদি আরও যদি স্মাইল প্রোফাইলকেও যেটা হেল্প করে সুন্দর করতে, সেক্ষেত্রে আমরা কম্পোজিট বা ভিনিয়ারিং করি। সেটা হলো এনামেলটা হয়ে যাচ্ছে বলেই আমাদের সেন্সিটিভিটি হচ্ছে, তো সেক্ষেত্রে কম্পোজিটের একটা লেয়ার আমরা, যেটা আর্টিফিশিয়াল এনামেলের মতন প্রোভাইড করে, সেটা আমরা কম্পোজিটের লেয়ার করেও করতে পারি, বা যেটাকে ডেন্টাল ভার্নিশ বলা হয়, সেটা একটা লিকুইড একটা কোটিং করা হয়, যেটা পরবর্তীতে সলিডিফাই হয়ে যায়, একটা এনামেলের মতন কোটিং প্রোভাইড করে। তো ডেন্টাল ভার্নিশও করা যেতে পারে, তাতে করে সেন্সিটিভিটি চলে যেতে পারে। একদমই আধুনিক চিকিৎসা পদ্ধতি এগুলো। আগে তো এই সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আমরা জানতামই না, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক চিকিৎসা এবং আধুনিক দন্ত চিকিৎসার ক্ষেত্রে সেটা কিন্তু ডেন্টাল যে প্রসিডিউর গুলো আছে সেগুলো কিন্তু অনেক চেঞ্জেস হয়েছে, সুতরাং সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম আমাদের ভিজিট কিন্তু করতে হবে ডেন্টিস্টের কাছে, যেমন ডেন্টিস্টের কাছে ভিজিট করাটা খুব জরুরি, কারণ অনেকে ভাবে ওষুধ খাচ্ছি ব্যথা কমে যাচ্ছে, আবার ব্যথাটা দুদিন পরে আবার চলে আসবে যখনই ওষুধ খাওয়াটা বন্ধ হয়ে যায়। খুব সংক্ষেপে ডু অ্যান্ড ডোন্টস একটু যদি বলে দেন। ডু অ্যান্ড ডোন্টস ওই দুবার করে ব্রাশ, প্রপার ওরাল হাইজিন মেনটেন করতে হবে। যে কোনো হ্যাবিট থাকলে গুটকা খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো যতটা পারবেন অ্যাভয়েড করবেন, কারণ এগুলো দাঁতের একদমই ভালো তো করেই না, উল্টে ক্ষতি করে। আর মাউথ ওয়াশ ইউজ করবেন, ফ্লস করবেন দিনে, আর ভালো বেশি পরিমাণে জল খাবেন, হাইড্রেটেড থাকবেন, এগুলোই। তাহলে আজকে আমাদের হাতে আর সময় নেই। অনেক ধন্যবাদ ডক্টর চন্দ্রকে আমাদের এত সুন্দর মূল্যবান একটা মুহূর্ত এবং এত সুন্দর সাজেশনস আমাদেরকে দেওয়ার জন্য। প্রচুর দর্শকরা কোয়ারিজ রেখেছিলেন, তাদের উত্তর আশা করি ম্যাডাম দিয়েছেন। তার সাথে সাথে আমরাও আপ্লুত আপনাদের পাশে থাকতে পেরে। এরকমভাবেই আমরাও আপনাদের পাশে থাকতে চাই এবং চাইবো আপনারাও আমাদের এই এক সমানভাবে সাপোর্ট করে যান। আর সময় একদমই নেই, আমরা বিদায় নেব। তবে যাওয়ার আগে বলবো যে আমাদের যে চ্যানেল, সেই চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার তো চাই সবসময়। দেখতে থাকুন রাই বাংলা। নমস্কার, শুভরাত্রি। রাই বাংলা।